তো আজকে আমাদের ভারতের ভূগোলের 4 নম্বর ক্লাস। তোমরা যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 350টি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে ভারতের ভূগোলটা সম্পূর্ণ আলোচনা করছি। আমরা কিন্তু অলরেডি 3টে ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা সেই 3টে ক্লাস অবশ্যই দেখে আসো, কারণ প্রথম থেকে ক্লাসটা করলে তোমাদের কিন্তু বেশি সুবিধা হবে। তাই তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করে আসো যারা ক্লাসে নতুন। আর যারা রেগুলার করছো তারা তো জানোই যে আমরা ক্লাসগুলো কীভাবে এগোচ্ছি বা ক্লাসগুলো কীভাবে করছি। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে, এই ভিডিওটার ডেসক্রিপশনে তোমাদের আমি বাকি যে ক্লাসগুলো করিয়েছি সেগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে দেখে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু প্লেলিস্টটাও তোমরা পেয়ে যাবে। ভারতের ভূগোলের 350 এমসিকিউ বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা ক্লাসগুলো পরপর দেখতে পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে আসো। তো আমরা ক্লাসগুলো প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন থাকবে এবং তার প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি কিন্তু প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমাদের এই যে ভারতের ভূগোলটা সম্পূর্ণ আমরা কভার করছি। আমাদের আগের 3টে ক্লাসে আমরা প্রচুর জিনিস অলরেডি কভার করে ফেলেছি, তো সেই ক্লাসগুলো দেখে আসো। আর অবশ্যই কিন্তু আজকের ক্লাসে যে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পেতে তোমাদের একটাই কাজ করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। পরিষ্কার? আর বাকি আমরা কিন্তু অলরেডি অন্যান্য ক্লাসগুলো দিয়েছি, সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। মানে এই ভূগোল বাদে ইতিহাসের আমরা যেমন প্রাচীন ভারতের ইতিহাস সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস শেষ করেছি, পঞ্চায়েতের বিভিন্ন ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো। আর এই যে ক্লাসগুলো, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরীক্ষা, যেমন ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। প্রত্যেকটা তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু ক্লাসগুলো করো, দেখবে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা পারবে। ওকে, তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। বেশি কথা না বাড়িয়ে দেখো, তোমরা কিন্তু আমি যখন প্রশ্ন অপশানগুলো দেখাবো তোমরা নিজেরা কিন্তু উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন আমরা চলে আসছি। প্রথমে আমরা একটা ডিভিশন দিয়ে শুরু করি, আগের ক্লাসটা যেখানে শেষ করেছিলাম। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এটা কিন্তু আমরা আগের যে ক্লাস, মানে 3 নম্বর ক্লাসের প্রথমেই কিন্তু এগুলো আলোচনা করেছিলাম। তো উত্তর কী হবে বলো? এটা আগের ক্লাস যারা করেছো তারা কিন্তু অবশ্যই পারবে উত্তর। আন্দামান নিকোবর, লাদাখ, জম্মু কাশ্মীর, দিল্লি, কী হবে? এটা বলছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে অপশন নাম্বার খ, লাদাখ। ঠিক আছে, 2019 সালে পুনর্গঠনের পর লাদাখ বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। ক্ষুদ্রতম কোনটা? তোমরা আমাকে সেটা কমেন্ট করে এখনই জানাও। যারা আগের ক্লাস করেছো তারা কিন্তু অবশ্যই পারবে। নেক্সট, এবার দেখো 2 নম্বর, ভারতের কয়টি রাজ্যের সাথে সমুদ্র উপকূল বা কোস্ট লাইন রয়েছে? আমরা দেখেছিলাম আগের ক্লাসে যে ভারতের কিন্তু 7টা রাজ্যের সাথে মানে অন্যান্য দেশের সীমানা ভাগ করে নেয় ভারত 7টা দেশের সাথে। এবার এখানে বলেছে যে কয়টি রাজ্য সমুদ্র উপকূল রয়েছে, মানে ভারতের, আমরা সকলেই জানি ভারতের, এই যে ভারতের ধরো ম্যাপ, এটা ধরো, ঠিক আছে। এবার এইখানে জানি আমরা সমুদ্র, যেখানে আছে আরব সাগর আছে, এখানে বঙ্গোপসাগর আছে। তো বলছে কটা রাজ্যের সাথে এই যে ভারতের উপকূল রয়েছে, কটা রাজ্যের? উত্তর কী হবে? 7টা, 8টা, 9টা, 10টা, কী হবে উত্তর বলো? এটা উত্তর অপশন নাম্বার গ, 9টা রাজ্যের কিন্তু উপকূল রয়েছে। কোন কোন 9টা রাজ্য একবার দেখে নিই। ভারতের ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 5422.6 কিলোমিটার। এবার যদি আমরা আন্দামান নিকোবর সহ ধরি, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এই যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে এগুলো সহ ধরলে হচ্ছে 7516.6 কিলোমিটার। ওকে, আর আমরা দেখেছিলাম যে সীমান্ত ভাগের সীমানা কত ছিল, মানে স্থলভাগের সীমানা হচ্ছে 15,200 ছিল হচ্ছে স্থলভাগের। উপকূলবর্তী রাজ্য কোন কোন আছে? 9টি উপকূলবর্তী রাজ্য আছে। পশ্চিম দিকে 5টা রয়েছে, পশ্চিম দিকে মানে এদিকে রয়েছে 5টা। কী কী? এখান থেকে শুরু করছি, গুজরাট, তারপর হচ্ছে মহারাষ্ট্র, তারপরে গোয়া, কর্ণাটক, কেরালা। এবার হচ্ছে পূর্ব দিকে, মানে এদিক থেকে শুরু করছি এক সেকেন্ড, হ্যাঁ, যে তামিলনাড়ুর, আরে বাবা, আরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো এগুলো কিন্তু কোন কোন রাজ্য, কোথায় কোন রাজ্য, সেগুলো কিন্তু দেখতে হবে। দীর্ঘতম উপকূল কার রয়েছে? দীর্ঘতম উপকূল রয়েছে হচ্ছে গুজরাটের। ঠিক আছে, কত? প্রায় কিন্তু 1600 কিলোমিটার। অন্ধ্রপ্রদেশ দ্বিতীয়তে রয়েছে। ক্ষুদ্রতম উপকূল রয়েছে হচ্ছে গোয়ার। লাক্ষাদ্বীপ, এটি আরব সাগরে অবস্থিত, এটি সম্পূর্ণভাবে প্রবাল বা কোরাল, মানে কোরাল আইল্যান্ড কিন্তু এটা, যেটাকে অ্যাটল বলা হয়। এর রাজধানী হচ্ছে কাবারাত্তি। যেগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর, ভারতের কোন রাজ্যের সমুদ্র উপকূল রেখা দীর্ঘতম? তো একটা রিভিশন হয়ে গেল, কী হবে? গুজরাট। কত? 1600। কটা রাজ্যের সাথে উপকূল রেখা রয়েছে? 9টা রাজ্যের সাথে।
পশ্চিম দিকে কটা? পশ্চিম দিকে 5টা। কী কী? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, তারপর হচ্ছে কি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, তারপর হচ্ছে কর্ণাটক, কেরালা। পূর্ব দিকে কি? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এভাবে কিন্তু তোমার একটু ভালো করে রিকল করতে পারবে। তারপর হচ্ছে ধরো এটা বলে দিলাম 1600 কিলোমিটার। দ্বিতীয়তে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন দেয়। 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। কোনটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নম্বর গ, 10 ডিগ্রি চ্যানেল। এবার আমরা দেখে নেব কোন কোন চ্যানেল বা প্রণালী কাকে কাকে পৃথক করেছে। 8 ডিগ্রি চ্যানেল, এই যে টেবিলটা, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, তো টেবিলটা কিন্তু অবশ্যই মাথায় ভালো করে রাখবে। 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিকয়, যেটা লাক্ষাদ্বীপের অংশ, সেটাকে কিন্তু পৃথক করেছে। 9 ডিগ্রি চ্যানেল মূল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করেছে। এবং 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে যেটা বললাম আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু পৃথক করেছে। তারপরে নির্দিষ্ট যদি বলি তাহলে কিন্তু লিটল আন্দামান এবং কার নিকোবর, এগুলো দুটোই মাথায় রাখবে যেভাবে পরীক্ষা দিতে পারে। ডানকান প্যাসেজ হচ্ছে দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানকে পৃথক করেছে। গ্র্যান্ড চ্যানেল হচ্ছে গ্রেট নিকোবর এবং সুমাত্রা, যেটা ইন্দোনেশিয়া। পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। ওকে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। নেক্সট 5 নম্বর, কোন গিরিপথটি মুম্বাই এবং পুনে শহরের মধ্যে সংযোগ রক্ষা করে? থলঘাট, ভোরঘাট, পালঘাট, সেনকোট্টা গ্যাপ। কী হবে বলো? কোন গ্যাপ বা কোন পাস মুম্বাই এবং পুনে শহরের মধ্যে সংযোগ রক্ষা করে? মানে পাস হচ্ছে মানে পাহাড়ের মাঝখানে যাওয়ার জায়গা, এই যে এটা হচ্ছে পাস। ওকে, এই যে এগুলো হচ্ছে পাস। কোন পাস? উত্তর কী হবে এটার? পুনে এবং মুম্বাই যদি বলে না, তাহলে হবে কিন্তু তোমাদের ভোরঘাট। এগুলো এভাবে মনে রাখতে পারো। দেখো, থলঘাট কী কী? থলঘাট হচ্ছে মুম্বাই এবং নাসিককে। কলকাতা মনে রাখবেন, এটা এটা বাদ দাও। কলকাতা না, মুম্বাই নাসিক। ভোরঘাট হচ্ছে মুম্বাই পুনে। পালঘাট হচ্ছে কোয়েম্বাটুর। পাল্লাকাট কেরালা এবং একে নীলগিরি ও আন্নামালাইয়ের সংযোগস্থলও বলা হয়। মানে এই যে পালঘাটটা আছে, মানে থলঘাটটা হচ্ছে মুম্বাই এবং নাসিকের মধ্যে সংযোগ রক্ষা করে। ভোরঘাটটা হচ্ছে মুম্বাই এবং পুনের সাথে। পালঘাট হচ্ছে কোয়েম্বাটুর তামিলনাড়ু এবং পাল্লাঘাট কেরালার সাথে কিন্তু সংযোগ রক্ষা করে। একে নীলগিরি ও আন্নামালাইয়ের সংযোগস্থলও বলা হয়। সেনকোট্টা গ্যাপ, এটা মাদুরাই তামিলনাড়ু এবং কোল্লাম কেরালার মধ্যে সংযোগ রক্ষা করে। তো এই যে পয়েন্টগুলো, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেবে। নেক্সট, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় বা শৃঙ্গ কোনটা? পরেশনাথ, রাজমহল, অমরকণ্টক, ধূপগড়। ধূপগড় আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। তো বলছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন নাম্বার ক, পরেশনাথ। ঠিক আছে, দেখো, ঝাড়খণ্ডে অবস্থিত পরেশনাথ পাহাড়, যার উচ্চতা হচ্ছে 1366 মিটার, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমিকে প্রচুর খনিজ সম্পদের উপস্থিতির জন্য ভারতের রুর বলা হয়। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এটি জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নামানুসারে নামাঙ্কিত। এটাও গুরুত্বপূর্ণ। রাজমহল পাহাড় এই মালভূমির উত্তর পূর্ব সীমানা তৈরি করেছে। দামোদর নদী এই মালভূমির মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে একে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর রাজেরবাগ এবং দক্ষিণে রাঁচি মালভূমি। এগুলো কিন্তু দেখে থাকবে। নেক্সট 7 নম্বর, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা আমি আগের ক্লাসে করিয়েছি, এটা জাস্ট রিভিশনের জন্য কোশ্চেনটা রেখেছি আমি। পূর্বঘাটের সর্বোচ্চ কি? দেখো, এখানে একটা অপশানটা দিতে ভুল হয়েছে, মানে অপশানটা দেখো, পূর্বঘাটের কিন্তু মহেন্দ্রগিরি এবং জিন্দাগাদা দুটোই কিন্তু মানে দেওয়া থাকে বইতে বা অনেক পরীক্ষায় প্রশ্ন উত্তর ধরা হয়। মেনলি কিন্তু জিন্দাগাদা। তো মহেন্দ্রগিরিটা যেহেতু মানে ধরা হয়, সেটা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটা অপশানই দেবে, মানে হয়তো জিন্দাগাদা দেবে, না হলে হচ্ছে মহেন্দ্রগিরি দেবে। যেহেতু এখানে দুটো আছে, সেক্ষেত্রে তোমরা জিন্দাগাদায় উত্তরটা করবে। আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাটে, দোদাবেতা হচ্ছে নীলগিরি। ঠিক আছে, তারপরে দেখো, হয়ে গেল জিন্দাগাদা, যেটা বলে দিলাম। তারপরে দেখো 8 নম্বর, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। দোদাবেতা কোন রাজ্যে অবস্থিত নীলগিরির? কী হবে উত্তর এটার উত্তর অপশান নাম্বার গ, তামিলনাড়ু। ঠিক আছে, আবার একবার একটু আমরা রিভিশন করে নিই পশ্চিমঘাট পূর্বঘাট। দেখো, পশ্চিমঘাট পর্বতমালা এর আরেক নাম হচ্ছে সহ্যদ্রি, এটা আমরা সকলেই জানি। এটি একটি অনুচ্চ পর্বত বা স্তূপ পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ আমরা আগের ক্লাসে দেখেছিলাম আনাইমুদি, যার উচ্চতা 2695 মিটার, যা কেরালার আন্নামালাই পাহাড়ে অবস্থিত। এটি সমগ্র দক্ষিণ ভারতেরই সর্বোচ্চ শৃঙ্গ। প্রত্যেকটা পয়েন্ট আমি আগের ক্লাসে দেখেছিলাম। নীলগিরি পর্বত যেখানে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা এসে মিলিত হয়েছে, সেটাই কিন্তু
নীলগিরি বলা হয়। একে ব্লু মাউন্টেনও বলা হয়। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, এটা তামিলনাড়ুতে অবস্থিত। পূর্বঘাট পর্বতমালা, এর আরেক নাম মহেন্দ্রগিরি। যদিও মহেন্দ্রগিরি কিন্তু উড়িষ্যার একটি শৃঙ্গ, এটি আরেকটি ক্ষয়জাত পর্বত এবং এটি বিচ্ছিন্ন নদী দ্বারা কিন্তু খণ্ডিত এবং সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। যদিও কিন্তু মহেন্দ্রগিরিটাও কিন্তু মাঝে মাঝে থাকে, সেক্ষেত্রে একটু সাবধানে তোমাদের উত্তর দিতে হবে। নেক্সট 9 নম্বর বলছে কি, বিশ্ববিখ্যাত ও ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত? মানে মাজুলি দ্বীপ, যেটা হচ্ছে একটা নদী দ্বীপ, সেটা কোন নদীতে অবস্থিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গোদাবরী। কি হবে উত্তর? মাজুলি হচ্ছে অপশন নাম্বার খ, ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। দেখো, আসামে ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত মাজুলি হলো বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, মানে বিশ্ব রিভার আইল্যান্ড। এটি ভারতের প্রথম নদীদ্বীপ জেলা। আসামের জোরহাটের কাছে ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত মাজুলি হলো বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। 2016 সালে এটিকে ভারতের প্রথম নদীদ্বীপ জেলা হিসেবে ঘোষিত করা হয়। এবার আমরা ব্রহ্মপুত্র নদীর যে উপনদীগুলো সেগুলো একবার দেখেছিলাম, আরেকবার রিভিশন করে নিই, এখান থেকে প্রশ্ন অবশ্যই দেয়, সেক্ষেত্রে আমরা বারবার রিভিশন করব। উত্তর বাহিনী মানে বাম তীরের নদীগুলো কী কী আছে? দিবাং, লোহিত, ধানসিঁড়ি, বুড়িডিহাং। দক্ষিণ বাহিনীর ডান তীরে কী কী আছে? সুবর্ণশিরি, কামেং, মানস, তিস্তা, শঙ্কোষ। এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের। পরবর্তী কোশ্চেন দেখো, 10 নম্বর। চম্বল কোন নদীর প্রধান উপনদী? গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু। চম্বল কোন নদীর প্রধান উপনদী বলো? চম্বল হলো অপশন নাম্বার খ, যমুনার উপনদী। যমুনার উপনদী আমরা কিন্তু দেখেছিলাম আগের ক্লাসগুলোতে, তো এগুলো কিন্তু রিভিশন দেবে বারবার। যমুনার প্রধান উপনদীগুলো আরেকবার দেখে নিই, চম্বল, সিন্ধ, বেতোয়া এবং কেন। চম্বল নদী মধ্যপ্রদেশের মহু শহরের কাছে বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন। এই নদীটি তীব্র মৃত্তিকার ক্ষয়ের কারণে গভীর খাদের সৃষ্টি করেছে, যাকে ভূগোলের ভাষায় চম্বলের রেভারেন বা তোমাদের ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। এগুলো কিন্তু দেখে রাখবে। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কোন নদীর? এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা হচ্ছে চম্বল নদী। ঠিক আছে, মানে কে তৈরি করে। তারপরে দেখো, দক্ষিণ ভারতের দৈর্ঘ্যতম নদী কোনটি, যাকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, মহানদী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, বৃদ্ধ গঙ্গা বলা হয় অপশন নম্বর খ, গোদাবরীকে। এবার দেখো, এর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। আর ভারতের দীর্ঘতম নদী কোনটা? গঙ্গা, যার দৈর্ঘ্য কত? 2525। ওকে। আকৃতি এবং দৈর্ঘ্যের জন্য একে বৃদ্ধ গঙ্গা বলা হয় এবং দক্ষিণের গঙ্গা মানে সাউথ গঙ্গা বলা হয়। ঠিক আছে, সাউথ গঙ্গা। এখানে কিন্তু একটা টুইস্ট আছে, ব্যাপারটা কি বলো তো? কাবেরী নদীকে বলা হয় কি গঙ্গা অফ দ্য সাউথ। এটা সাউথ গঙ্গা যদি বলে দক্ষিণের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা বলে কিন্তু কাবেরী হবে, দক্ষিণ ভারতের গঙ্গা। গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া কাবেরী। সাউথ গঙ্গা গোদাবরী, দক্ষিণের গঙ্গা গোদাবরী। ভারতের উল্লেখ্য থাকলে কিন্তু হবে ভারতের দক্ষিণ ভারতের গঙ্গা, তাহলে হবে কাবেরী। ওকে। এটার উৎস দেখো, মহারাষ্ট্রের নাসিকের ত্রাম্বকেশ্বর থেকে কিন্তু এর উৎস। এর প্রধান উপনদী কী কী আছে? পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, মঞ্জিরা, প্রাণহিতা। এগুলো কিন্তু, আরেকটা আছে পূর্ণা। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, 12 নম্বর। পবিত্রতার কারণে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া কিন্তু দেখলে, এখানে দেখলাম কি, এখানে হচ্ছে সাউথ গঙ্গা, এখানে কিন্তু গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া। এটা কী হবে উত্তর? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, বৈগাই। কী হবে উত্তর? এটা আমাকে তাড়াতাড়ি বলো। এটার উত্তর অপশন নাম্বার খ, কাবেরী, যেটা তোমাদের বললাম আমি। দেখো, এর উৎস কি? উৎস হচ্ছে কর্ণাটকের কোডাগু জেলার ব্রহ্মগিরি পাহাড়। তোমরা মেনলি এইটা মনে রাখবে যে কোথা থেকে উৎস হয়, এর উৎস হচ্ছে ব্রহ্মগিরি পাহাড়। গঙ্গার মতো কাবেরী নদীও কিন্তু দক্ষিণ ভারতের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। এছাড়া দক্ষিণ ভারতের নদীগুলি বর্ষা জলে পুষ্ট হলেও কাবেরীর অববাহিকায় বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণে একে সারা বছর জল থাকে। এই পবিত্রতা ও সদাপ্রবাহী চরিত্রের জন্য কাবেরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। এগুলো কিন্তু পয়েন্টগুলো একটু দেখে রাখবে। নেক্সট, তারপর দেখো, গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত দক্ষিণ ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কোনটি? তাপ্তি, নর্মদা, মাহি, সবরমতী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা কী হবে? রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয় অপশান নাম্বার খ, নর্মদা। দেখো, নর্মদা এটি আরব সাগরে পতিত দক্ষিণ ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি
উত্তর দিকে বিন্ধ্য পর্বত এবং দক্ষিণ দিকে সাতপুরা পর্বত, এই দুটি স্তূপ পর্বতের বসে যাওয়া অংশ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে, মানে দুটো পর্বত তার মাঝে কিন্তু এটা প্রবাহিত হয়েছে। দুহাজা জলপ্রপাত, মধ্যপ্রদেশের জবলপুরের কাছে নরম মার্বেল পাথরের ওপর দিয়ে নদীটি সজোরে নিচে পড়ায় সময় কিন্তু সাদা ধোঁয়ার মতন জলকণা সৃষ্টি হয়, এই জন্য কিন্তু একে ধুয়াধার বা কপিলদা জলপ্রপাত বলা হয়। এই যে ধুয়াধা জলপ্রপাত, এটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে, এটা কোন নদীর উপরে? নর্মদা নদীর উপরে। গুজরাটের বিখ্যাত সর্দার সরোবর বাঁধ এই নর্মদা নদীর উপরেই কিন্তু তৈরি এবং এর কাছে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। নর্মদা নদী মোহনায় কোনো বদ্বীপ তৈরি করেনি, এটি খাড়ি তৈরি করেছে। বদ্বীপ তৈরি করে কিন্তু একমাত্র এই যে পূর্ব বাহিনীর যে নদীগুলো আছে এগুলো কিন্তু একমাত্র বদ্বীপ তৈরি করে, বাকি কিন্তু এই যে পশ্চিম বাহিনী নদী কিন্তু কোনো রকমের বদ্বীপ তৈরি করে না, এটা কিন্তু একটু মাথায় রাখবে। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন বলছে 14 নম্বর, পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, হুগলি, রূপনারায়ণ, দামোদর। কী হবে উত্তর বলো? পশ্চিমবঙ্গের ঐতিহাসিক কলকাতা কোন নদীর তীরে? কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, দেখো ভাগীরথী হুগলি মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়, একটা প্রধান শাখাটা পদ্মা নয় বাংলাদেশে প্রবেশ করে এবং যে ব্রহ্মপুত্র যেটা যমুনা হিসাবে বাংলাদেশে প্রবেশ করে সেটার সাথে মিলে মেঘনা নামে বাংলাদেশে প্রবাহিত হয়। অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবাহিত হয়। নবদ্বীপের পর থেকে এর নাম হচ্ছে হুগলি নদী। এবার পশ্চিমবঙ্গের অন্যান্য যে গুরুত্বপূর্ণ শহরগুলো সেটা কোন কোন নদীর তীরে সেটা দেখতে হবে আমাদের। হাওড়া হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত, শিলিগুড়ি মহানন্দা ও বালাসা নদীর ওপর, দুর্গাপুর আসানসোল দামোদর নদীর ওপর এবং নদীর ওপরে নদীর তীরে, জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। ওকে, রূপনারায়ণ নদী দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ, এর তীরে পূর্ব মেদিনীপুরের তমলুক শহর অবস্থিত। তারপর হচ্ছে দামোদর, একে একসময় বাংলার দুঃখ বলা হতো, যেটা আমরা অনেকবার আলোচনা করেছি, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি। ওকে, তো এগুলো কিন্তু পয়েন্ট করে নোট করে রাখো এগুলো। নেক্সট প্রশ্ন দেখো, রাজস্থানের চম্বল নদীর ওপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাতটির নাম কি? চম্বলের ওপর বিখ্যাত জলপ্রপাত কোনটা? চুলিয়া, ধোয়াধর, শিবসমুদ্রম, বরাহপানি। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশান নাম্বার ক, চুলিয়া। ঠিক আছে, এটা চম্বল নদীর ওপর অবস্থিত। বাকি তোমরা কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলবো, তোমরা এই যে টেবিলটা এটা তোমরা একটু নিজেরা একটু পড়ে নিও। ওকে, এটা আমি আর বলছি না, তোমরা একটু নিজেরা একটু পড়ে নিও। কপিলধার দুধধার যেটা বললাম নর্মদা নদীর ওপর অবস্থিত এবং এটা দুটোই কিন্তু মধ্যপ্রদেশে। এরপর আমাদের বলে দিই আমাদের যে ডিজিটাল নোট সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চালিয়ে নিতে পারো। এটা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউপি, কেপি, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পাবে। কী কী? ইতিহাসের প্রাচীন মধ্য আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্যাটিক জিকে, বিজ্ঞান এবং ইকোনমি। একদম পরীক্ষা ওরিয়েন্টেড, মানে একদম কিন্তু ইররেলিভেন্ট জিনিস দেওয়া নেই, মানে পরীক্ষা যতটা আসে, পরীক্ষা যতটা যে সমস্ত জিনিস দেওয়া হয় যেখান সেখান থেকে দেওয়া হয় সেগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে করা রয়েছে। তোমরা এটাকে খুব তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু রিভিশনও দিতে পারবে। তো এগুলো কিন্তু অবশ্যই নিয়ে তোমরা শুরু করে দাও ভালো করে প্রিপারেশন। আর প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, সবাই নিতে পারো এমন প্রাইস রাখা হয়েছে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি নিতে চাও। ওকে, তো এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। যাই হোক, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 16 নম্বর, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং বৃহত্ত উপহ্রদ বা লেগুন কোনটা? পুলিকট, চিল্কা, সম্বর, ভেম্বানাদ। যারা আগের ক্লাসটা দেখেছো তারা কিন্তু উত্তর করতে পারবে। বলো কী হবে? এটার উত্তর অপশান নাম্বার খ, চিল্কা হ্রদ। দেখো চিল্কা কোথায়? চিল্কা হচ্ছে উড়িষ্যাতে রয়েছে। ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন এবং সামগ্রিকভাবে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। সামগ্রিকভাবে না, বৃহত্তম জলের হ্রদই হচ্ছে চিল্কা। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। শীতকালে এখানে পরিযায়ী পাখিরা আসে। তারপরে এখানে একটা জিনিস দেখবে যে এটা যে এটি ভারতের প্রথম রামসার সাইট 1921 সালে কিন্তু তকমা পেয়েছিল। এখানে বিপন্ন ইরাবতী ডলফিন পাওয়া যায়। তো এই যে জায়গাটা কিন্তু তোমাদের দেখতে হবে যে এই যে রামসার সাইট, প্রথম রামসার সাইট কোনটা, এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সম্বর লেক কোথায়? সম্বর লেক হচ্ছে রাজস্থানে। এটা কিন্তু ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, কিন্তু এটা কি? এটা হচ্ছে অভ্যন্তরীণ, মানে ইনল্যান্ড লার্জেস্ট স্লাইন লেক ওয়াটার। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, তারপর হচ্ছে পরবর্তী কোশ্চেন আমাদের 17 নম্বর, ভারতের অভ্যন্তরীণ অঞ্চলের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর কোন রাজ্যে অবস্থিত? কী হবে উত্তর? রাজস্থান। আমরা কিন্তু এটা একটু আগেই দেখলাম। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী কোশ্চেন বলছে কি? পরবর্তী কোশ্চেন হচ্ছে 18 নম্বর, ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ কোন নদীর ওপর এবং কোন রাজ্যে নির্মিত? আমরা দেখলাম যে লংগেস্ট বাঁধ হচ্ছে হীরাকুদ, সেটা মহানদীর ওপর উড়িষ্যাতে অবস্থিত। তো বলছে ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। এটা কোন নদীর ওপর? নদী হচ্ছে ভাগীরথী নদী এবং কোথায়? হচ্ছে উত্তরাখণ্ডে, মানে অপশান নাম্বার এ এটার উত্তর।
দেখো তেহরিবাদ যেটা বললাম, এর উচ্চতা হচ্ছে 206.5 মিটার। এটি একটি আর্থ অ্যান্ড রক ফিল ক্যাটাগরির বাঁধ। অলকানন্দা নদী, এই নদীর তীরে বিখ্যাত বদ্রীনাথ ধাম অবস্থিত, আমরা সকলে জানি। এবং অলকানন্দা এবং দেবপ্রয়াগের যে, এবং অলকানন্দা এবং ভাগীরথী এবং অলকানন্দার যে মিলিত স্থল, সেটার নাম কি? সেটা হচ্ছে দেবপ্রয়াগ। এবং এইখানে কিন্তু গঙ্গা নামটা ধারণ করা হয়, মানে গঙ্গাটা কিন্তু, মানে দেখো, গঙ্গা যেখানে উৎস, গঙ্গার উৎসটা, গঙ্গার নাম ছিল ভাগীরথী, তারপরে অলকানন্দার সাথে দেবপ্রয়াগে মিলিত হয়, এইখানে হচ্ছে গঙ্গার নাম হচ্ছে কি? গঙ্গা নাম হয়, মানে ভাগীরথী নাম গঙ্গা হয়। ওকে, তারপরে দেখো 19 নম্বর, কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশে ও তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত বিখ্যাত নাগার্জুন সাগর বাঁধ কোন প্রাচীন বৌদ্ধ পণ্ডিতের নামে নামাঙ্কিত? এটা তো মানে যারা পড়াশোনা করেনি বা প্রথম পরীক্ষা হিসেবে বা কিছুই পড়ে জানে, তারা উত্তর করতে পারবে, কিন্তু পরিষ্কার লেখাই আছে, তাহলে এটা নাগার্জুনই হবে, এটা বলে কি হবে? তবে তোমাদের এখানে প্রশ্নটা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা তোমাদের এটা জানতে হবে যে নাগার্জুন সাগর বাঁধ সেটা কোথায়? সেটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর, যেটা আমি অলরেডি কিন্তু আলোচনা করেছি। ওকে, চলে এসেছি পরবর্তী কোশ্চেন, দেখো 20 নম্বর। গ্রীষ্মকালের শেষে দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরালা এবং কর্ণাটকে যে প্রাক মৌসুমি বৃষ্টিপাত হয় তা কী নামে পরিচিত? কালবৈশাখী, যেটা আমরা দেখেছিলাম আগের ক্লাসে, আম্রবৃষ্টি, বরদৈছিলা, আঁধি। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, আম্রবৃষ্টি। এবার দেখে নিই আমরা একটা জিনিস যে ভারতের যে বিভিন্ন প্রান্তে প্রাক মৌসুমি বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কী কী? আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার, এটা কোথায়? এটা হচ্ছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে পরিচিত। এটা আম দ্রুত পাকার জন্য উপযোগী এটা। চেরি ব্লসম বা কফি শাওয়ার, এটা কর্ণাটক এবং কেরালাতে, এটা কফি ফুল ফোটা এবং কফি চাষের জন্য উপযোগী। চা বৃষ্টি বা টি শাওয়ার অসম এবং পশ্চিমবঙ্গের ডুয়ার্স এলাকায়, এটা চা পাতা বৃদ্ধির জন্য উপযোগী। তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। নেক্সট 21 নম্বর, ভারতের কোন স্থানটি পৃথিবীর গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি? মানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় ভারতের? চেরাপুঞ্জি, মৌসিনরাম, আগুম্বে, শিলং। কীভাবে উত্তর বলো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উত্তর অপশন নাম্বার খ, মৌসিনরাম। ঠিক আছে, এবার দেখো অবস্থান, এটা কোথায়? এটা হচ্ছে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। গারো খাসি জয়ন্তা পাহাড়গুলি এমনভাবে বিন্যস্ত যে বঙ্গোপসাগরের শাখা এখানে ঢুকে আটকে পড়ে যায় এবং উপরের দিকে উঠে মেঘ তৈরি করে অনবরত বৃষ্টি ঘটায়। মানে যে বঙ্গোপসাগরের যে মৌসুমী বায়ুর যে শাখাটা রয়েছে, সেটা কিন্তু এখানে মানে আটকে যায়। ধরো 3টা পাহাড় আছে, এই ভিতরে কিন্তু আটকে যায় এবং কিন্তু পাহাড় বেয়ে কিন্তু সেখানে বৃষ্টিপাত ঘটায়। চেরাপুঞ্জি মৌসিনরামের ঠিক আশপাশেই অবস্থিত, এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত স্থান। এটা কিন্তু আগে 1 নম্বর ছিল। আগুম্বে, এটি দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়। এটি কর্ণাটকে অবস্থিত এবং এখানে দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। তো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট 22 নম্বর, অতিরিক্ত বৃষ্টিপাত ও তীব্র ক্ষালন প্রক্রিয়া বা লিচিং ফলে ভারতের কোন অনুর্বর ও ইটের মতো লাল রঙের মাটি তৈরি হয়? ঠিক আছে, কী হবে এটা? এক সেকেন্ড, এটাকে এদিকে, হ্যাঁ এবার ঠিক আছে। বলছে যে অতিরিক্ত যে বৃষ্টিপাত হয় এবং তীব্র যে ক্ষালন বা ব্লিচিং হয়, সেটার ফলে ভারতে কোন অনুর্বর এবং ইটের মতো লাল মাটি তৈরি হয়? উত্তর হবে অপশন নাম্বার ক, ল্যাটেরাইট মৃত্তিকা। দেখো, ল্যাটিন শব্দ লেটার শব্দ অর্থাৎ ইট এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমির মতন উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সিলিকা ধুয়ে গিয়ে লোহা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ এই মাটি তৈরি হয়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। লিচিং কি? যেখানে অত্যধিক বৃষ্টি এবং গরম থাকে, সেখানে মাটির ওপরের যে স্তরটা থাকে, সেটা কিন্তু দ্রবণীয় খনিজগুলো যেমন সিলিকা জলের সাথে ধুয়ে নিচের স্তরে চলে যায়। ওপরে পড়ে থাকে শুধুমাত্র অদ্রবণীয় লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড। এই প্রক্রিয়াকে কিন্তু ক্ষালন বা লিচিং বলা হয়। বৈশিষ্ট্য, এটি তীব্র অম্লধর্মী, শুকিয়ে গেলে কিন্তু ইটের মতো শক্ত হয়ে যায়। প্রধান এখানে কী কী চাষ হয়? এখানে কিন্তু কাজু বাদামটা কিন্তু মেনলি চাষ হয়। চা, কফি এখানেও কিন্তু খুব ভালো হয়, আর কাজু বাদামটা কিন্তু পরীক্ষায় দেয়, তো কাজু বাদামটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, সমুদ্র উপকূলবর্তী জোয়ারভাটা জলযুক্ত লবণাক্ত মাটিতে যে বিশেষ উদ্ভিদসমূহ জন্মায় তাদের এক কথায় কী বলা হয়? সমুদ্র উপকূলবর্তী জোয়ারভাটা জলযুক্ত লবণাক্ত মাটিতে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায়, এদেরকে কী বলে? এদেরকে বলা হয় অপশন নাম্বার খ, হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ। ওকে, এবার দেখানো আমরা একটা টেবিলের মাধ্যমে দেখে নিই এবার। সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলি কী কী আছে? সুন্দরী, গরান, গেওয়া। লবণাক্ত মাটিতে বেঁচে থাকার জন্য এই বিশেষ অভিযোজন বা হ্যালোফাইট বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ। তো পরীক্ষায় দিতে পারে যে হ্যালোফাইট যুক্ত উদ্ভিদ কোনগুলো আছে? যেগুলো হচ্ছে সুন্দরবন, গরান, গেওয়া, মানে সুন্দরবনে যে সমস্ত উদ্ভিদগুলো মূলত রয়েছে। হ্যালোফাইট কি? হ্যালোফাইট হচ্ছে লবণাক্ত মাটিতে জন্মায়, সুন্দরী, গরান, গেওয়া। জেরোফাইট কি? মরুভূমি বা শুষ্ক মাটিতে জন্মায়, যেমন হচ্ছে ক্যাকটাস, ফণিমনসা, বাবলা। হাইড্রোফাইট কি? জলে বা সম্পূর্ণ ভেজা মাটিতে জন্মায়, যেটা হচ্ছে কচুরিপানা, পদ্মা, শালুক। মেসোফাইট হচ্ছে
সাধারণ আর্দ্রতা ও স্বাভাবিক মাটিতে জন্মায় সেটা হচ্ছে আম, জাম, কাঁঠাল। লিথোফাইট হচ্ছে পাথরে গায়ে বা পাথুরে জমিতে জন্মায় সেটা হচ্ছে ফার্ন, মস কিছু প্রজাতি। এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর, ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের মাটিতে অক্সিজেনের অভাব পূরণের জন্য মাটির ওপরে খাড়া হয়ে থাকা শিকড়গুলিকে কী বলা হয়? ঠেসমূল, শ্বাসমূল, স্তম্ভমূল, আরোহীমূল। মানে লবণাম্ব উদ্ভিদগুলো মাটি থেকে কিন্তু শ্বাস মানে অক্সিজেন সেটা নিতে পারে না, তারা কিন্তু এর জন্য এরকমভাবে তাদের মূলগুলো বেরিয়ে থাকে। দেখবে ম্যানগ্রোভ অরণ্যে তোমরা যদি দেখো কোনো ছবি এভাবে বেরিয়ে থাকে। এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হচ্ছে শ্বাসমূল। ওকে, দেখো শ্বাসমূল কাদামাটিতে অক্সিজেনের অভাব থাকায় মূলগুলি অভিকর্ষের বিপরীতে নেগেটিভ জিওট্রপিক ঝরনাটাকে বলা হয়, মাটির ওপরে উঠে আসে এবং এদের মাথায় নিউমেথড বা শ্বাসছিদ্র থাকে। নিউমাথড বা শ্বাসছিদ্র থাকে। ঠেসমূল কি? জোয়ার ভাটার টানে কাদা মাটি থেকে যাতে গাছ উপড়ে না পড়ে যায়, তাই কাণ্ড থেকে তেরছাভাবে মূল মাটিতে নামে, একে কিন্তু গোড়ান গাছ। মানে হচ্ছে ধরো একটা গাছ রয়েছে, এটা যাতে এখানে পড়ে না যায় তার জন্য কিন্তু একটা ঠেসমূল এরকমভাবে থাকে, ঠেসমূল এদিকে কিন্তু পড়ে না যায় ব্যাপার মানে গাছটা। ওকে, জরায়ু অঙ্কুরোদ্গম, ফল মাটিতে পড়ার আগেই গাছের ডালে থাকা অবস্থায় ফলের মধ্যে বীজ অঙ্কুরিত হয়, কারণ লবণাক্ত কাদামাটিতে বীজ পড়লে তা নষ্ট হয়ে যাবে। ব্যতিক্রম সুন্দরী গাছে কিন্তু জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায় না। মানে যখন ধরো গাছে ফল, দেখো আমরা কি জানি কোনো বীজ মাটিতে পড়বে তারপর তো সেটাতে যে গাছ জন্মাবে। তবে এখানে যেহেতু লবণাক্ত বা কাদামাটি, সেক্ষেত্রে এখানে সমস্যা হবে। এক্ষেত্রে কিন্তু কি ফলের মধ্যেই গাছের কিন্তু ডালে থাকা অবস্থায় ফলের মধ্যে কিন্তু এই যে অঙ্কুরোদ্গম কিন্তু হয়। এটাকে কিন্তু এই জরায়ু অঙ্কুরোদ্গম বলা হয়, আর এটা কিন্তু সুন্দরী গাছে হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট 25 নম্বর, ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত ক্যাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান নিচের কোনটির জন্য পরিচিত? কি হবে উত্তর বলো? এটা উত্তর অপশন নাম্বার ক, চুনাপাথরের গুহা এবং পাহাড়ি ময়নার জন্য বিখ্যাত। এবার দেখো অরুণাচল প্রদেশের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নিই আমরা। নামদাফা, মৌলিং। কর্ণাটকের হচ্ছে বন্দিপুর, নাগারহোল, বানারঘাটটা খুব গুরুত্বপূর্ণ এগুলো। তামিলনাড়ুর হচ্ছে মান্নার উপসাগর, মধুমালাই। ছত্তিশগড় হচ্ছে ক্যাঙ্গারি এবং গুরু খাসিদাস। গুরু খাসিদাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বাকি এগুলো কিন্তু তোমরা দেখে নেবে যে কোথায় কী পাওয়া যায়। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে ক্ষেত্রফলের দিক থেকে ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? এটা আগের ক্লাসে বলিনি, আগের ক্লাসে বলেছি, যারা দেখবে উত্তর অনায়াসে করতে পারবে। উত্তর হবে অপশন নাম্বার ক, কচ্ছের গ্রেট রন। বাকি আমরা আগের ক্লাসে হচ্ছে 11 নম্বর পর্যন্ত করেছিলাম, এখন হচ্ছে 12 থেকে দেখছি। গ্রেট নিকোবর কোথায়? গ্রেট নিকোবর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ডিব্রু শেখাওয়া হচ্ছে আসামে। কোল্ড ডেজার্ট হচ্ছে হিমাচল প্রদেশে। শেষাচলম পাহাড় হচ্ছে অন্ধ্রপ্রদেশে। পান্না হচ্ছে মধ্যপ্রদেশে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিমে। আগস্তামালাই হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুতে। তো আমাদের 18টা কোথায় কোন জায়গায় রয়েছে আমরা কিন্তু সেটা দেখে নিলাম, যে কোথায় কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। তারিখগুলো কিন্তু মনে রাখবে। আর এই যে পান্না, এটা কিন্তু সর্বশেষ বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তো হয়ে গেল আমাদের 18টা। চলে আসছি এবার। আর এই যে কচ্ছের রন, এটা কিন্তু বন্য গাধা বা ওয়াইল্ড অ্যাসের জন্য কিন্তু বিখ্যাত। এবার হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন 27 নম্বর, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ধান গবেষণাগার বলছে কোথায় অবস্থিত, বলো উত্তর কী হবে? ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত অপশন নাম্বার খ, কটকে। এবার দেখো কেন্দ্রীয় ধান গবেষণাগার হচ্ছে উড়িষ্যার কটকে। আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায়? এটা হচ্ছে লস বানিয়াস, যেটা ম্যানিলা ফিলিপাইন্সে। তারপর হচ্ছে ভারতের কৃষি গবেষণাগার হচ্ছে নতুন দিল্লিতে। কৃষি গম গবেষণাগার হচ্ছে কেন্দ্রীয় গম গবেষণাগার হচ্ছে পুসার, নতুন দিল্লিতে। কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্ত্র গবেষণা কেন্দ্র ব্যারাকপুর পশ্চিমবঙ্গতে। কেন্দ্রীয় কার্পাস ও তুলো গবেষণা কেন্দ্র হচ্ছে নাগপুর মহারাষ্ট্রতে। তো এগুলো কিন্তু দেখতে হবে। নেক্সট হচ্ছে 28 নম্বর, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায়? আগের ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে সিমলাতে। এটা আর বেশি সময় নেব না আমরা। দেখো সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কটক, যেটা এইমাত্র দেখলাম। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স ব্যারাকপুর। সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ নাগপুর। সেন্ট্রাল অ্যাগ্রো ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ঝাঁসিতে। তারপর হচ্ছে এটা হচ্ছে কি ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ইজ্জতনগর বারেলিতে। তারপরে ডাইরেক্টরেট অফ মাশরুম রিসার্চ হচ্ছে সোলান হিমাচল প্রদেশে। ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ক্যামেল, এটা হচ্ছে বিকানের রাজস্থানে। তো এগুলো কিন্তু দেখতে হবে। নেক্সট হচ্ছে 29 নম্বর, তামিলনাড়ুর ন্যায় ভ্যালি খনিটি কোন বিশেষ প্রকার কয়লা উৎপাদনের জন্য ভারতের মধ্যে বিখ্যাত? এটা আগের ক্লাসে বলেছিলাম, এটা উত্তর কী হবে? অপশন নাম্বার গ, লিগনাইট বাদামি কয়লা। ওকে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস। তো এই যে ক্লাসের পিডিএফ, এটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে পেয়ে যাবে। আর তোমরা আমাদের এই যে ডিজিটাল নোট, সেটা কিন্তু অবশ্যই আমাদের থেকে কালেক্ট করতে পারো। আর ক্লাসগুলো কিন্তু অবশ্যই রেগুলার করো। ক্লাসগুলো রেগুলার করলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।